আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। লেকচার নাম্বার 12। লেকচারের শিরোনাম বিবর্তনের সাক্ষ্য। আমি রাশিদা বেগম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি, সিটি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিবর্তনে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে বাস্তবিক সেগুলো নিয়ে। বিজ্ঞানীদের যে ধারণা ছিল বিবর্তন সম্পর্কে, তার মধ্যে ডারউইন, ওয়ালেস সহ অন্যান্য বিজ্ঞানীদের ধারণাগুলি পূর্বে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর ভিত্তি করে ছিল। অর্থাৎ তখনও জীববিজ্ঞানের তেমন প্রসার ঘটেনি, তাই বিবর্তনের সাক্ষ্য বহন করেছিল প্রত্নতাত্ত্বিক এভিডেন্সগুলো, অঙ্গসাংস্থনিক এভিডেন্সগুলো, শারীরতাত্ত্বিক এভিডেন্সগুলো, জীবভৌগোলিক এভিডেন্সগুলো। পরবর্তীতে বিংশ শতাব্দীতে জীববিজ্ঞানের ব্যাপক প্রসার হয় এবং ব্যাপক গবেষণার ফলে বিবর্তনবাদ আজ জীববিজ্ঞান স্বীকার করেছে এবং বর্তমানে যেগুলোর উপর ভিত্তি করে বিবর্তন স্বীকার করা হচ্ছে সেটি হচ্ছে যেমন লিভিং ফসিল, ভেস্টিজিয়াল অর্গান, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স, সাইটোলজিক্যাল এভিডেন্স, জেনেটিক্যাল এভিডেন্স ইত্যাদি ভিত্তি করে। আমরা প্রথমেই আসি এভিডেন্সেস অফ এভলিউশন ফ্রম প্যালিওন্টোলজি। প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণগুলো কি ছিল? জীবাশ্ম নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। এই জীবাশ্ম কিভাবে তৈরি হয়? বিভিন্ন যুগে বা ভূতাত্ত্বিক যুগে ভূত্বকের নিচে চাপা পড়ে উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, এটি জীবাশ্ম। এবং বিবর্তনের আগেই জীবাশ্ম বিদ্যা প্রতিষ্ঠা লাভ করেছিল এবং দেখা যায় জীবাশ্মের
মধ্যে অধিকতর প্রাচীন জীবাশ্মগুলি সরলতম জীবের বৈশিষ্ট্য বহন করে এবং নতুন জীবাশ্মগুলি বা নবীন জীবাশ্মগুলি জটিলতম জীবের বৈশিষ্ট্য বহন করে। এবং এই জীবাশ্ম থেকে এটি বোঝা যায় যে আদিকালেও বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী ছিল, অর্থাৎ তাদের মধ্যে অনেক বৈচিত্র্য ছিল এবং এক এক সময়ে এক এক জীব আধিক্য পেয়েছে। পরে আস্তে আস্তে সেই জীবটি কমে গেছে বা তার উপস্থিতি ক্ষীণ হয়ে এসেছে। আবার দেখা গেছে একটি জীবের সাথে আরেকটি জীবের সম্পূর্ণ মিল পাওয়া যায় না। এই যে তথ্যগুলো, এগুলি থেকেই বিবর্তনবাদকে সহজেই সমর্থন করা যায়। বিভিন্ন ভূতাত্ত্বিক সময়ে প্রাপ্ত জীবাশ্মগুলিকে রূপ দেওয়ার জন্য ভূতাত্ত্বিক কাল নির্ণয় করা হয়েছে। এখানে 4টি মহাযুগ আছে, এরাস, 11টি যুগ আছে, পিরিয়ড, 7টি নবযুগ আছে, ইপক। ডব্লিউ স্মিথ বিভিন্ন শিলাস্তর ও জীবাশ্ম গ্রুপের সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করে। আমরা জানি তেজস্ক্রিয় পদ্ধতিতে জীবাশ্ম বয়স নির্ণয় করা যায় এবং শিলাস্তরেরও বয়স নির্ণয় করা যায়। এক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 ব্যবহার করা হয় এবং এটি দিয়েই শিলাস্তর এবং জীবাশ্মের বয়স নির্ণয় করা যেতে পারে। আমরা ভূতাত্ত্বিক কালে চলে যাচ্ছি। প্রথমে আসো সিনোজোয়িক এরা। পিরিয়ড ছিল কোয়াটারনারি, এপক ছিল হলোসিন, প্লেস্টোসিন, প্লিওসিন। এখানে তখন কি কি উদ্ভিদ এবং প্রাণী ছিল? মানব জাতির প্রকটতা, অর্থাৎ এটি একেবারেই নতুন যুগ। প্লেস্টোসিনে মানব জাতির বুদ্ধির বিকাশ, প্লায়োসিনে মানব জাতির উদ্ভব। ঠিক তেমনি যখন মানব জাতির প্রকটতা ছিল তখন কমল উদ্ভিদের বিকাশ হয়েছিল। তার আগে হিমবাহে বৃক্ষ বিনাশ হয়েছিল। তারও আগে তৃণ ও দ্বিবীজপত্রীর বিকাশ হয়েছিল। টারশিয়ারি যুগে মায়োসিন স্তন্যপায়ীর অভিযোজন হয়েছে, সপুষ্পক উদ্ভিদের অভিযোজন হয়েছে। অলিগোসিনে কুকুর ও ভালুকের আবির্ভাব হয়েছে, একবীজপত্রী তৃণের আগমন হয়েছে। ইওসিনে পাখি ও শূকর এদের আগমন হয়েছে, আবৃতবীজী উদ্ভিদের প্রাধান্য পেয়েছে। প্যালিওসিনে ঘোড়া, গো-মহিষ, হাতি ইত্যাদির আবির্ভাব হয়েছে, আবৃতবীজী উদ্ভিদের বিকাশ হয়েছে।
মেসোজোয়িক এরাতে ক্রিটাসিয়াস যুগে সরীসৃপ যুগ এটি। ডাইনোসরের বিলুপ্তি হয়েছে, নগ্নবীজী উদ্ভিদের বিলুপ্তি হয়েছে, একবীজপত্রী উদ্ভিদের আবির্ভাব হয়েছে। ডাইনোসরের বিলুপ্তির সাথে আধুনিক মাছ ও স্তন্যপায়ীর উদ্ভব হয়েছে। জুরাসিক পিরিয়ডে ডাইনোসরের প্রাধান্য ছিল, পাখি ও স্তন্যপায়ীর উদ্ভব হয়েছিল, প্রচুর পতঙ্গ ছিল। এই সময়ে আবৃতবীজীর উদ্ভব হয়েছিল, সাইকাড ও কনিফারের প্রাধান্য ছিল। ট্রায়াসিক যুগে ডাইনোসরের উদ্ভব হয়েছিল, উভচরের বিলুপ্তি হয়েছিল, নগ্নবীজীর উদ্ভব হয়েছিল। প্যালিওজোইক আরো আগের কথা। পার্মিয়ান যুগে উভচরের যুগ ছিল এটি। তখন সরীসৃপের অভিযোজন হয়েছিল এবং উদ্ভিদের মধ্যে সাইকাসের উদ্ভব হয়েছিল, হর্সটেইল ও লাইকোপডের বিলুপ্তি হয়েছিল। কার্বনিফেরাস যুগে পতঙ্গ ও সরীসৃপের আবির্ভাব হয়েছে, ফার্নের প্রাচুর্য ছিল, মস বন সৃষ্টি হয়েছিল। ডেভোনিয়ান যুগে মাছের যুগ এটি। উভচরের উদ্ভব হয়েছে, মাছের অভিযোজন হয়েছে, মস ও ফার্নের উদ্ভব হয়েছে। সিলুরিয়ান এটিও মাছের যুগ। চোয়ালযুক্ত মাছের উদ্ভব ও বিকাশ হয়েছে, বিছার বিকাশ হয়েছে, বিছা জাতীয় প্রাণীর। শৈবালের প্রাধান্য ছিল, ভাস্কুলার উদ্ভিদের আবির্ভাব হয়েছিল। অর্ডোভিসিয়ান যুগে খোলসীয় যুগ এটি, অর্থাৎ খোলসীয় প্রাণীর প্রাধান্য ছিল, যেমন চোয়ালবিহীন মাছ ও মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছিল, শামুক ঝিনুকের প্রাধান্য ছিল। এই সময় সামুদ্রিক শৈবালের প্রাধান্য ছিল। ক্যাম্ব্রিয়ান যুগ, মেরুদণ্ডীর উদ্ভব হয়েছিল, সামুদ্রিক শৈবালের উদ্ভব হয়েছিল এবং এই সময় প্রথম জীবাশ্মের সন্ধান হয়। আর্কিজোয়িক এরা, প্রিক্যাম্বিয়ান যুগ এটি আদি প্রাণ যুগ। এই সময় স্পঞ্জ ও সিলেন্টারেটা জাতীয় প্রাণীর উদ্ভব হয়েছিল এবং তখন ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল বিকাশ ছিল। জীবাশ্ম তখনও পাওয়া যায়নি, আদি প্রাণের উৎপত্তি হয়েছিল। কোনো জীবাশ্ম ছিল না, প্রায় উদ্ভিদেরও আদি প্রাণের উদ্ভব হয়েছিল। এটি সবচেয়ে আদি যুগ। আমরা বিভিন্ন যুগে বিভিন্ন রকম উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভব, বিকাশ, বিলুপ্তি ইত্যাদি আমরা দেখলাম। আমাদের এ থেকে বিবর্তনের একটি ধারণা আমাদের মধ্যে পরিষ্কার হয়ে গেল। পৃথিবীর বয়স যদি 460 কোটি বছর হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, তাদের বয়স 360 কোটি বছর। অর্থাৎ এরা সবচেয়ে বেশি আদিম বা প্রাচীনতম জীব। আবার প্রাচীনতম প্রাণী জীবাশ্মের বয়স 70 কোটি বছর, যেগুলো নরম, কোমল,
কৃমি জাতীয় প্রাণী ছিল। মেরুদণ্ডী প্রাণী জন্ম হয়েছে 40 কোটি বছর আগে, স্তন্যপায়ীর 20 কোটি বছর আগে। এবং একই ফাইলামের বিভিন্ন প্রাণীদের জীবাশ্ম থেকে দেখা যায় যে তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এভাবেই জীবাশ্ম থেকে বিবর্তনের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। এবারে আসো মিসিং লিঙ্ক, হারানো যোগসূত্র। এই শব্দটি দিয়ে বোঝানো যাচ্ছে যে যোগসূত্রটা কোথাও কোনো একটি জায়গায় হারিয়ে গিয়েছিল বা গ্যাপ হয়েছিল। এটিও জীবাশ্ম সম্পর্কিতই একটি এভিডেন্স। এ পর্যন্ত যে জীবাশ্মগুলি পাওয়া গেছে তাদের মধ্যে দেখা যাচ্ছে দুটি ফাইলা বা দুটি ট্যাক্সার অন্তর্বর্তী কিছু বৈশিষ্ট্য প্রজাতিগুলোর মধ্যে আছে। অর্থাৎ শুধুমাত্র একটি ফাইলা বা একটি ট্যাক্সার বৈশিষ্ট্যই তার মধ্যে নেই, মাঝামাঝি এক ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। তা থেকেই পুরো মনে করা হলো যে এটি হচ্ছে মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণ করেছে এবং এটি হচ্ছে অবিরাম বিবর্তন প্রক্রিয়ারই সাক্ষ্য। যে জীবাশ্মগুলি এই সাক্ষ্য প্রমাণ বহন করে তাদেরকে বলা হয় মিসিং লিঙ্ক বা হারানো যোগসূত্র। 1861 সালে জার্মানিতে পাওয়া যায় আর্কিওপটেরিক্স জাতীয় একটি জীবের। এটির মধ্যে পাখির বৈশিষ্ট্য এবং রেপ্টাইলিয়ার বৈশিষ্ট্য উভয় বৈশিষ্ট্যই পাওয়া যায়। এটিও একটি মিসিং লিঙ্ক। তেমনি আমরা দেখতে পারি, এটি দেখো, এটি আর্কিওপটেরিক্স, এটি জীবন্ত, এটি তার জীবাশ্ম যেটি পাওয়া গেছে। তেমনি আরেকটি প্রাণী সাইমোরিয়া, এর মধ্যে উভচরের অ্যাম্ফিবিয়ান বৈশিষ্ট্য আছে, আবার রেপ্টাইলিয়া বা সরীসৃপের বৈশিষ্ট্য আছে। আরেকটি প্রাণী, এর নাম সাইনোগনেথাস। এটির মধ্যে রেপ্টাইলিয়ার বৈশিষ্ট্য আছে, আবার ম্যামালিয়ার বৈশিষ্ট্য আছে। এগুলি হচ্ছে, এদেরকেই বলা হয় মিসিং লিঙ্ক। অরিজিন অফ হর্স ডোমেস্টিকেশন, ইওহিপ্পাস। আধুনিক যে ঘোড়া আছে সেগুলো এসেছে তাদের পূর্বপুরুষ থেকে। যাদের থেকে এসেছে তাদের বিবরণ দেখো। আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে আসলে কাজাখস্তান। ম্যাপে দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে ইওহিপ্পাসের। এটি এক ধরনের ঘোড়ার মতো এক ধরনের প্রাণী ছিল, যেটা থেকে বিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়া এসেছে। পরবর্তীতে দেখো মায়োহিপ্পাস, এই ধরনের ঘোড়া এসেছে। এদের যে পায়ের বিভিন্ন অস্থিগুলো থেকে বোঝা যায় ধীরে ধীরে তাদের অস্থিগুলো 2, 3, 4, 5, এই যে অস্থিগুলো আস্তে আস্তে
বিবর্তন হয়ে বা বিবর্তিত হয়ে কমে যাচ্ছে বা অন্যরকম হচ্ছে। মায়োহিপ্পাস থেকে এসেছে মেরিজিপ্পাস। এখানে 2, 3, 4, 5 নাম্বারটা খুবই ছোট এবং 3 নাম্বারটা আস্তে আস্তে সবল হচ্ছে এবং এটা থেকেই মেরিহিপ্পাস থেকে আধুনিক ঘোড়া এসেছে। হাক্সলের মতে উভচর থেকে সরীসৃপ এসেছে, সরীসৃপ থেকে পাখি ও স্তন্যপায়ী এসেছে। এই যে মধ্যবর্তী ফাঁকা স্থান বা গ্যাপ বলা হয়, এটির কারণ কি, কেন এগুলো হচ্ছে? একটি কারণ হচ্ছে মৃত জীবদেহগুলো দ্রুত গলে যায় বলে সব দেহ জীবাশ্ম হতে পারে না। আবর্জনাভুক জীব মৃতদেহগুলোকে খেয়ে ফেলে, কাজেই মৃতদেহগুলো জীবাশ্ম হতে পারে না। কোমল দেহী জীবের জীবাশ্ম ভবন হওয়া খুবই কঠিন। যেমন আমরা দেখেছি যে কৃমি জাতীয় যে জীবাশ্মগুলো, এগুলো খুব সহজে জীবাশ্ম হতে পারে না। জীবাশ্ম ভবনে হওয়ার জন্য যে পরিমাণ জীবের মৃত্যু প্রয়োজন, সেই পরিমাণ জীব মারা যায়নি। যে পরিমাণ জীবাশ্ম পৃথিবীতে আছে তা খুব অল্প পরিমাণ আবিষ্কার হয়েছে এ পর্যন্ত। আরেকটা এভিডেন্স আসো দেখছি, এটি হচ্ছে লিভিং ফসিল, বাংলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কি? কোনো জীব বিলুপ্ত হয়ে গেছে মনে করা হয়, কিন্তু হঠাৎ করে কোনো এক অঞ্চলে 2-1টি জীবের সন্ধান পাওয়া যায়। এইরূপ জীবকে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। তাছাড়া কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যারা এখনো বেঁচে আছে এবং তারা বহু প্রাচীন যুগের বৈশিষ্ট্য বহন করছে, তাদেরকেও জীবিত জীবাশ্ম বলা হয়। আমরা উদ্ভিদের ক্ষেত্রে সাইকাসকে বলি জীবিত জীবাশ্ম, তেমনি প্রাণীর মধ্যেও অনেক প্রাণী আছে যেগুলো এখনো অল্প পরিমাণে আছে পৃথিবীতে এবং প্রাচীন কালের প্রাণীর বৈশিষ্ট্য বহন করছে। যেমন opossum, অ্যালিগেটর, লাংফিশ, হর্সশু ক্রেব, স্টারজন মাছ, লাইকোপোডিয়াম, জিঙ্গো ইত্যাদি উদ্ভিদ, এরা জীবিত জীবাশ্ম। এখানে একটি জীবিত জীবাশ্মের ছবি দেখতে পাচ্ছ, নিওপাইলিনা। এটি ডেভোনিয়ান যুগের সন্ধিপদযুক্ত বা সন্ধিযুক্ত শামুক। এটি পাওয়া গেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে, খাদে পাওয়া গেছে। তেমনি এটি একটি মাছ জাতীয় জীবিত জীবাশ্ম, ল্যাটিমেরিয়া চিলামনি। এই মাছটি আফ্রিকার উপকূলে পাওয়া গেছে, পূর্ব আফ্রিকার উপকূলে। এটিও ডেভোনিয়ান যুগের
মাছ। এই প্রাণীটিও একটি জীবিত জীবাশ্ম। এই উদ্ভিদটি হচ্ছে জিঙ্গো। জিঙ্গোর পাতা এখনো আছে, জিঙ্গো পৃথিবীতে। এবারে আসো জীব ভৌগোলিক অঞ্চল। প্রাচীনকালে বিবর্তনের সাক্ষ্য হিসাবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল বা বায়োলজিক্যাল রিজিয়নগুলোকে সাক্ষ্য প্রমাণ হিসাবে ধরা হতো। পৃথিবীতে সাগর মহাসাগর আছে, পাহাড় মরুভূমি আছে, উচ্চভূমি আছে, নিম্নভূমি আছে, উষ্ণতা আছে, শীতলতা আছে, ইত্যাদি সব বিষয়গুলিকে মাথায় রেখে শ্রেণীকরণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এবং এই অঞ্চলগুলোতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় তাদের থেকেই বিবর্তনের সাক্ষ্য পাওয়া যায়। একটি প্যালিয়ার্কটিক বায়োজিওগ্রাফিক রিয়েলম। এই অঞ্চলটি হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন অঞ্চল। আমরা পরের স্লাইডে দেখব ম্যাপের মাধ্যমে। এটি ইউরেশিয়ার উত্তরাংশ, সাহারার উত্তরাংশ, এই জায়গাগুলো নিয়ে বিশাল একটি এলাকা। এখানকার জীব ভিন্ন ভিন্ন চরিত্র বা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এখানে আছে ওলফ বা শিয়াল, মাস্ক ডিয়ার, হায়না, ভল্লুক ইত্যাদি এখানকার প্রাণী। নিআর্কটিক বায়োজিওগ্রাফিক রিয়েলম। দক্ষিণ ও মধ্য আমেরিকার অঞ্চল এটি। এখানে লাংফিশ এক ধরনের মাছ পাওয়া যায় যেটার নাম ল্যাপিডোসিরারেন। আফ্রোট্রপিক্যাল বায়োজিওগ্রাফিক রিয়েলম। আফ্রিকা অঞ্চল ঘিরে এটি, এই এলাকাটি, যেখানে লাংফিশ জাতীয় মাছ পাওয়া যায় যার নাম প্রোটেরাস। নিওট্রপিক্যাল বায়োজিওগ্রাফিক রিয়েলম। উত্তর আমেরিকার অংশকে এই নামকরণ করা হয়েছে। এখানে লামা জাতীয় প্রাণী পাওয়া যায়। অস্ট্রেলিয়ান বায়োজিওগ্রাফিক রিয়েলম। অস্ট্রেলিয়ার অঞ্চল ঘিরে এই অঞ্চল। এখানে লাংফিশ পাওয়া যায়, নিওসিরাটোডাস জাতীয় লাংফিশ পাওয়া যায়। ইন্দো মালয়ান বায়োজিওগ্রাফিক রিয়েলম। হিমালয়ের দক্ষিণে এশিয়ার অঞ্চল জুড়ে এই অঞ্চলটি বিস্তৃত। এখানে যেমন এশিয়ান হাতি এখানকার একটি ভিন্ন প্রজাতি। এখানে দেখো বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলি দেওয়া আছে। প্যালিয়ার্কটিক অঞ্চল, এই অঞ্চলটা মিলে মেডিটেরেনিয়ান, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, ইথিওপিয়ান, ওয়েস্ট ইন্ডিজ,
ওয়েস্ট ইন্ডিয়ান, নিয়ার্কটিক, নিওট্রপিক্যাল, আর্জেন্টাইন। এখানে একটু ভিন্ন ভিন্ন নাম দিয়ে বলা হয়েছে, এক এক জায়গায় এক এক নামে নামকরণ করা হয়েছে, একটু ভিন্নতা থাকতে পারে। এটা এশিয়ান এলিফ্যান্ট দেখতে পাচ্ছ, আর এটা লামা, যেটা আমি বলেছিলাম আমেরিকান টিপ প্রাণী। বাস্তুসংস্থানিক অঞ্চল, ইকোলজিক্যাল রিজিয়ন। আমরা প্রজাতির ভেরিয়েশন যখন পড়েছি তখনই আমরা এই পড়াগুলো পড়েছি অবশ্যই। ইকোলজিক্যাল রিজিয়ন হচ্ছে কোন স্থানের আবহাওয়া, মাটি, পানি ইত্যাদি সব কিছু মিলে তার বাস্তুসাংস্থানিক চিত্র পাওয়া যায়। এইভাবে আমরা যদি কল্পনা করি ইকোলজির দিক থেকে, তাহলে যে ভাগগুলো করা যায় সেগুলো হচ্ছে যেমন আন্তঃজোয়ার ভাটার অঞ্চল, অর্থাৎ এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো জন্মায়। মহীসোপান অঞ্চল, এটি হচ্ছে বিভিন্ন যে মহাদেশীয় অঞ্চলগুলো, যেখানে বিভিন্ন দেশে মহাদেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী জন্মে। নেরিটিক অঞ্চল, এইখান থেকে শুরু করে সবগুলো হচ্ছে জলজ ইকোসিস্টেমে, বিশেষ করে সামুদ্রিক। নেরিটিক অঞ্চল হচ্ছে 200 মিটার গভীরতায় সমুদ্রের, সেখানে যেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে নেরিটিক অঞ্চল, তাদের বৈশিষ্ট্য আলাদা থাকে। পেলাজিক অঞ্চল, দ্য এন্টার ওশেন ওয়াটার কলাম, অর্থাৎ সমুদ্রের সামগ্রিক পানি পৃষ্ঠকে বলা হয়েছে পেলাজিক অঞ্চল। বেথিয়েল অঞ্চল 200 থেকে 2000 মিটার গভীরতায় যে অঞ্চলটি, সেটি। এবিসাল অঞ্চল 3000 থেকে 6000 মিটার গভীরতায় যে অঞ্চল, এই অঞ্চলটা ডার্ক থাকে, এখানে সূর্যের আলো অবশ্যই পৌঁছাবে না। এই বিভিন্ন অঞ্চলে প্রাণীদের বৈশিষ্ট্য বিভিন্ন রকম, এবং এ থেকে বোঝা যায় জীবের ভেরিয়েশন এবং জীবের ইভলিউশন। এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ, এখানে পানামা যোজক বলা হয়েছে, অর্থাৎ এটি উত্তর আমেরিকা, এটি দক্ষিণ আমেরিকা। এই দুটির মাঝখানে পানামা যোজক, এই জায়গাটা হচ্ছে পানামা সিটি। এখন এর উভয় দিকের পরিবেশ প্রায় একই রকম, তারপরেও দেখা যায় উভয় অঞ্চলের জীবের মধ্যে বিস্তর পার্থক্য। এই পার্থক্যকে ভিত্তি করে বলা হয়েছে যে এখানে অবশ্যই এক এক অঞ্চলের এক এক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব হয়েছিল, বিস্তার ঘটেছিল, এভাবেই বিবর্তন হয়েছে। অভিযোজনমূলক বিকিরণ, অ্যাডাপটিভ রেডিয়েশন। এখানে বলা হচ্ছে, একটু আগেই আমি বলেছি এক এক অঞ্চলের উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য এক এক রকম, অর্থাৎ আফ্রিকায় যেগুলো পাওয়া যায় যেমন গন্ডার, জলহস্তী, হায়না, জেব্রা, জিরাফ, লেমুর,
সরু নাক বিশিষ্ট বানর। এদের বৈশিষ্ট্যগুলো যেমন আলাদা, তেমনি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় পুমা, জাগুয়ার, টাপির, লামা, opossum, ভোঁতা নাক বিশিষ্ট বানর। এবং আমরা জানি ডারউইন 14 প্রকার ফিঙের কালেকশন করেছিলেন। হাওয়াই দ্বীপপুঞ্জে প্রায় 5000 প্রজাতির ড্রসোফিলা পাওয়া যায়, 1000 প্রজাতির শামুক পাওয়া যায়। এই যে এক এক অঞ্চলে এক এক ধরনের উদ্ভিদ বা প্রাণীর অনেক বৈচিত্র্য পাওয়া যায়, এটি হচ্ছে ওই অঞ্চলে ওই প্রজাতির সাথে প্রতিযোগিতা করার মতো অন্য কোনো প্রজাতি ছিল না। তারপরও ওই প্রজাতির ভেতরে পরিব্যক্তি হয়েছে, মিউটেশন হয়েছে, বিভিন্ন কারণে তার অনেকগুলো ভ্যারিয়েশন হয়েছে বা অনেকগুলো প্রজাতি উদ্ভব হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলেছি জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রাম বা অন্য প্রাণীর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব না থাকলেও কোনো প্রজাতির মধ্যে পরিব্যক্তি হতে পারে এবং সেই প্রজাতির অভিযোজনমূলক বিকিরণ হয়, অর্থাৎ বিভিন্ন মূল ভূখণ্ড থেকে বিভিন্ন দিকে সেটি ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। কোথাও যদি দেখা যায় যে কোনো প্রজাতি নেই, একেবারেই নেই, তাহলে মনে করতে হবে সেই অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেক আগে। এখানে আমরা যে হাওয়াই দ্বীপপুঞ্জের কথা বললাম, দেখো এটি ইউএসএ, এটি সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, এর মাঝামাঝি জায়গায় ছোট্ট একটি দ্বীপপুঞ্জ হাওয়াই, অথচ এখানে অনেক বেশি প্রজাতির আবির্ভাব হয়েছে। এগুলো কিন্তু অন্যান্য ভূখণ্ড থেকে বেশ দূরত্বে, অনেক দূরত্বে অবস্থান করছে, তারপরও এখানে প্রচুর প্রজাতির আবির্ভাব হয়েছে। এটি হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। প্রজাতি সুনির্দিষ্ট এলাকাতে উৎপত্তি লাভ করে। আমি একটু আগে বলেছি যে হাওয়াই দ্বীপপুঞ্জটি একেবারে বিচ্ছিন্ন একটি দ্বীপ, কিন্তু সেখানে এত বেশি ভেরিয়েশন, এত বেশি প্রজাতির আবির্ভাবই বলে দেয় যে একটি নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট প্রজাতি উৎপত্তি লাভ করে। উৎপত্তি লাভ করা এলাকা থেকে তার বিস্তার ঘটে বহির্মুখে, বাইরের দিকে। এবং আমরা বারবার যে কথাটা বলছি যে কোনো প্রজাতির বিস্তার ঘটে তার পাশাপাশি ভূখণ্ডে বা কাছাকাছি জায়গায়। এই কথাটিও আমি আগে বলেছি যে কোনো জায়গায় কোনো এলাকাতে যদি কোনো উন্নত জীব বা আধুনিক জীবের
প্রমাণ না থাকে বা উপস্থিতি না থাকে, তাহলে বুঝতে হবে ওই ভূখণ্ডটি বহু আগেই বিচ্ছিন্ন হয়েছে। এবারে আসি আমরা কম্পারেটিভ অ্যানাটমিক্যাল এভিডেন্সে। আমরা একটি ছবি আগে দেখে নিই। এখানে দেখো প্রজাপতির ডানা দেওয়া আছে, বাদুড়ের ডানা এবং পাখির একটি ডানা দেওয়া আছে। এই ডানাগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এরা একই কাজ করে। এদের কাজ ওড়ার সময় এটি তারা ব্যবহার করে। এই অঙ্গগুলো যারা একই কাজ করে কিন্তু উৎপত্তি তাদের আলাদা আলাদা বা উৎপত্তির স্থল আলাদা বা তাদের গঠন আলাদা, তাদেরকে বলা হয় অ্যানালোগাস অর্গান। এখানেও একটি অ্যানালোগাস অর্গানের ছবি দেখতে পাচ্ছ। এখানে উদ্ভিদের কক্ষ থেকে আকর্ষী বের হয়েছে। এটি মটরশুঁটির পাতার মাথা থেকে, শীর্ষ থেকে আকর্ষী বের হয়েছে। এই উভয় আকর্ষীর কাজ হচ্ছে উদ্ভিদকে উপরের দিকে যেতে সাহায্য করা, কোনো কিছুকে আঁকড়ে ধরা। তাহলে কাজ একই কিন্তু তাদের উৎপত্তি স্থল আলাদা। এগুলো হচ্ছে অ্যানালোগাস অর্গান। হোমোলোগাস অর্গান, যাদের উৎপত্তি স্থল একই কিন্তু কাজ আলাদা। ঠিক এটার বিপরীত। দেখো এখানে একটি থর্ন বা কাঁটা দেখা যাচ্ছে, কক্ষ থেকে বের হয়েছে, আর এখানে কক্ষ থেকে বের হয়েছে আকর্ষী। কাঁটার কাজ একরকম, সে আত্মরক্ষামূলক কাজ করে, আর আকর্ষী তাকে কোনো কিছুর সাথে সংযুক্ত করতে সাহায্য করে বা লতাকে উপরের দিকে কোনো কিছু বেয়ে উপরের দিকে যাওয়া সাহায্য করে। তাহলে তাদের কাজ ভিন্ন কিন্তু উৎপত্তি একই জায়গা থেকে। এদেরকে বলা হয় হোমোলোগাস অর্গান। আমরা আগের স্লাইডে আসি। আমি হোমোলোগাস অর্গান এবং অ্যানালোগাস অর্গান আগে বলেছি। এগুলোর আরো উদাহরণ আছে, যেমন ডলফিনের পাখা, ইকথিওসার এর পাখা মাছের মতো। তারপরে হোমোলোগাসের মধ্যে আছে ব্যাঙ, টিকটিকি, পাখি, বাদুড়, মানুষ, এদের সামনের পা, এটি হোমোলোগাস অর্গান। আমরা আজকে আলোচনা থেকে এটি বুঝতে পারলাম যে পৃথিবীতে বিবর্তনের অনেক অনেক সাক্ষ্য প্রমাণ বাস্তবে রয়েছে। বিশেষ করে প্রত্নতত্ত্বে আমরা যে এভিডেন্স গুলো পাই সেটি বিবর্তনের সাক্ষ্য প্রমাণ দিয়ে দিচ্ছে। আর আধুনিক জীববিজ্ঞানের প্রসারের কারণে যে এভিডেন্স গুলো আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে পাচ্ছি, সেগুলোর মাধ্যমেও আমরা বুঝতে পারছি প্রজাতির ভেরিয়েশন হয়, প্রজাতির বিস্তার হয়, প্রজাতি ধীরে ধীরে সরল থেকে জটিলতর পর্যায়ে গিয়ে পৌঁছায়। এইভাবে আমরা বিবর্তনের সাক্ষ্য প্রমাণগুলো দেখলাম। সবাইকে
আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।